রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিল বিএনপি। ভোটের জন্য কর্নেল ওলির মনোনয়ন জমা দিল 11 দলীয় ঐক্য। প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক, এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা দিল্লি সম্পর্কের অগ্রগতির উপর নির্ভর প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর, জানালেন প্রতিমন্ত্রী। অনেক সংকট কাটবে শীর্ষ নেতারা বসলে। কমছে না গ্যাস বিদ্যুতের সংকট ও ভোগান্তি, ক্রেতাদের কাছে জবাব দিতে বিব্রতকর অবস্থার অভিযোগ রপ্তানিকারকদের। দ্রুত সমাধান নেই বললেন মন্ত্রী। বাংলাদেশের যে শক্তি, যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এই অর্ডারগুলি এখন শিফট করছে ইন্ডিয়াতে, ভিয়েতনামে। এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআরতে, এটা করা ছাড়া আমার কিছু নাই। আর কিছু ম্যানেজমেন্ট করা যাতে বাংলাদেশে দীর্ঘমেয়াদী ব্যবসা গড়ে তুলতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। কিভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কিভাবে ভূমিকা রাখা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। American companies are very privileged to be the top investors from a foreign country in Bangladesh. It pleases us no end to have had a wonderful set of meetings with the government of Bangladesh. ডারউইনের মাটিতে বাংলাদেশের সোনালী সকাল, হাসান মাহমুদের বোলিং তাণ্ডবে 200 রাগে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। দিন শেষে ভালো অবস্থানে টাইগাররা। চট্টগ্রামের অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে 4 কোটি 38 লাখ টাকা আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনা, কর্মকর্তা ও ব্যবসায়িক অংশীদার গ্রেপ্তার। রোগ নির্ণয়ে মাত্র 5 ঘন্টা খোলা থাকে সরকারি হাসপাতালগুলোর ল্যাব। দুপুরের পরেই ছুটতে হয় প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে। ভোগান্তির পাশাপাশি বাড়ছে চিকিৎসা ব্যয়। অমুক ক্লিনিকে যাবো, অমুকে তো যাবা, গেলে ওতে ভালো হবে। যখন সিরিয়াল ধরে আমরা টিউবের জন্য গেছি, তখন টিউবের জন্য সিরিয়াল ওরা বন্ধ করে দিয়েছে। পরীক্ষা নিরীক্ষার জায়গাটা যদি এখানে হয় তাহলে গরিব মানুষের জন্য অনেক সচল হবে আর কি। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর 11 দলীয় ঐক্যের প্রেসিডেন্ট প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ওলি আহমদ। শেষ দিনে রাষ্ট্রপতি নির্বাচনে সরকারি ও বিরোধী দলের পক্ষ থেকে এই 2 জনের মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়েছে ইসিতে। এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, অধ্যাদেশ জারির মাধ্যমে গণভোটের রায় এখনও বাস্তবায়ন সম্ভব। জবাবে বিএনপি নেতারা জানিয়েছেন, জুলাই সনদের আদ্যোপান্ত বাস্তবায়ন করবে সরকার। সংশ্লিষ্ট সব আইন মেনে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। আগামী 20 আগস্ট দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগে থেকেই 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী নির্ধারণ করা হয়েছিল প্রবীণ রাজনীতিবিদ এলডিপি চেয়ারম্যান অলি আহমেদকে। এদিন জোট নেতারা নির্বাচন কর্মকর্তার কাছে জমা দেন তার মনোনয়নপত্র। মনোনয়নপত্র জমা দেওয়া শেষে 11 দলীয় জোটের নেতারা জানান, গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতেই নির্বাচনে অংশ নিচ্ছে 11 দল। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির দলীয় বৈঠক করার ঘটনার সমালোচনা করেন হামিদুর রহমান আজাদ। পরে অলি আহমেদের নামে 11 দলীয় ঐক্য থেকে দ্বিতীয় মনোনয়ন জমা দেওয়া হয়। সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা, এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতের রেকর্ড আমাদের জানা। তাহলে ওনারা গণতন্ত্রকে কিভাবে দেখেন? আমার দলের মতো হলে গণতন্ত্র, নাইলে আমি স্বৈরতন্ত্র। যিনি প্রস্তাবকারী ছিলেন উনি বিরোধী দলীয় প্রধান এবং বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সমর্থনকারী ছিলেন আব্দুল্লাহ আল আমিন এনসিপির। অন্য কোনো কারণ নেই, শুধু আমরা আর একটা দ্বিতীয় সেট আমরা এখানে জমা দিয়েছি। এখানে প্রার্থী তো আমাদের একই প্রার্থী আছে।
অন্যদিকে সব কানাঘুষার অবসান ঘটিয়ে বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামেই মনোনয়নপত্র দাখিল করে বিএনপি। এ সময় জামাতের অভিযোগের জবাব দেন বিএনপি নেতারা। সনদের অক্ষর দাড়ি কমা বিন্দু সেমিকলন আমরা সবাই বাস্তবায়ন করবো, যারা দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে। আমরা তাদের সবাইকে দাওয়াত করেছি এবং সকলের মতামত নিয়েই আমরা সংবিধান সংশোধন করতে চাই। গণভোটের সাথে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্পর্ক নাই। রাষ্ট্রপতি নির্বাচনটা আলাদা বিষয়, এটা নিয়ম রক্ষার কথাটা সঠিক না। সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। এদিকে মনোনয়নপত্র জমা নেওয়া শেষে ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা পড়েছে ৩টি। ১৬ আগস্ট হবে মনোনয়নপত্র যাচাই বাছাই। এই যাচাই বাছাই আমাদেরকে সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে ওনাদের একজন কর্মকর্তা আসবেন ওনাদের সিগনেচারগুলো ভেরিফিকেশন করার জন্য। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হচ্ছে এবার। এমন ঘটনা ঘটেছিল ৩৫ বছর আগে বিএনপি সরকারের প্রথম আমলে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ছাত্রনেতা থেকে রাষ্ট্রপতি হওয়ার পথে অনেকটা এগিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৬০-এর দশকে ছাত্র অবস্থায় শুরু রাজনীতির পাঠ, এরপর পৌর মেয়র হয়ে তৃণমূলের রাজনীতিতে, আর সবশেষ বিএনপির ক্রান্তি লগ্নে দলের হাল ধরেছেন ১.৫ দশক প্রায়। রাষ্ট্রপতি নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী একসময়ের রাজনৈতিক সহকর্মী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, দেশের হয়ে যিনি জীবন বাজি রেখেছিলেন ১৯৭১ সালে, পেয়েছেন বীর বিক্রম উপাধি। দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে আসছে ২০ আগস্ট। আনুষ্ঠানিকতার সেই ভোটাভুটিতে লড়বেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। দীর্ঘ ৫ দশকের বেশি অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৬০-এর দশকে ছাত্র রাজনীতি দিয়ে হাতেখড়ি। ১৯৬৯-এর গণ অভ্যুত্থানের সময় তিনি ছিলেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। দেশ স্বাধীন হলে বিসিএস দিয়ে ৭২ সালে যোগ দেন অর্থনীতির শিক্ষক হিসেবে। ১২ বছর পর আবারও রাজনীতিতে ফেরেন। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর জেলা বিএনপির সভাপতি হয়ে ধাপে ধাপে ২০০৯ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হন। পরে ২০১১ সালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব। প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ২০০১ সালে। প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন কৃষি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, আর বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রী থেকে রাষ্ট্রপতি নির্বাচনের পথে। এবারের ভোটে তার প্রতিদ্বন্দ্বী একসময় জাতীয়তাবাদী রাজনীতির সহকর্মী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের হয়ে লড়বেন তিনি। ১৯৭১ সালে মুক্তি সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন অলি আহমদ। ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও জেট ফোর্সের হয়ে লড়েছেন স্বাধীনতা যুদ্ধে, পেয়েছেন বীর বিক্রম উপাধি। জাতীয়তাবাদী রাজনীতিতে যুক্ত হন জিয়াউর রহমানের হাত ধরে। ৯১ সালে বিএনপি সরকারের মন্ত্রিসভায়ও ছিলেন তিনি। পরে বিএনপি ছেড়ে নতুন রাজনৈতিক দল এলডিপি গঠন করেন ২০০৬ সালে। আওয়ামী লীগ শাসনামলে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে অলি আহমেদ ছিলেন বহু বছর। এরপর রাজনৈতিক মহলে সবাইকে অবাক করে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দেন ২৬ সালের জাতীয় নির্বাচনের আগে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা দিল্লি সম্পর্কের অগ্রগতির উপর নির্ভর করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর। এই মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলছেন, দিল্লি সফর কবে হবে তা নির্ভর করছে প্রধানমন্ত্রীর সময়সূচির উপর। দিল্লির মতো ঢাকারও প্রত্যাশা, দুই দেশের শীর্ষ নেতা বসলে অনেক সমস্যা সমাধানের পথ খুলবে। চলমান টানাপোড়েন কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে ভারতকে এই সুযোগ কাজে লাগানোর তাগিদ দেন প্রতিমন্ত্রী। ঢাকা আসার ২ মাসের মাথায় গেল ১০ আগস্ট প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ হয় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর। সেদিনই সন্ধ্যায় দিল্লি গিয়ে পরদিন নিজ দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা স্পষ্ট করেন নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠজন বলে পরিচিত এই দূত। আর এসব তৎপরতায় নতুন করে আবারও আলোচনায় তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর।
সিঙ্গাপুর থেকে ফিরে প্রতিমন্ত্রী সরকার প্রধানের নানা ব্যস্ততার কথা তুলে ধরেন। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে দিল্লিতে হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশ নেয়ার বিষয়টি নাকচ করে দেননি তিনি। তারও আগে দ্বিপাক্ষিক সফরের যে আমন্ত্রণ তা নিয়েও আশাবাদের কথা বলেন শামা ওবায়েদ। সাংবিধানিক অনেক কাজ কিন্তু সামনে আছে, তো সেই জায়গাটা থেকে সরকার ব্যস্ত আছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন, তার মধ্যেই যদি সব কিছু মেলে অবশ্যই ভারত সফর হবে। সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপর। প্রায় 2 বছর ধরে চলা টানাপোড়েন কাটিয়ে ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক ও কার্যকর করতে ভারতের সদিচ্ছার কথাও বলছে বাংলাদেশ। যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে, সেটা বাংলাদেশের জনগণ সেটা ভালোভাবে নিবে না, নেয় না। ভারত যেন এটা মনে রাখে, সেটাই আমরা আশা করি। সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের আগে বা পরে জাপানও যেতে পারেন প্রধানমন্ত্রী। কবে জাপান সফর করবেন এখন সেটা দিনক্ষণ কোনোটা ঠিক হয়নি। এটা আমাদের দুই দেশেরই একটা সময়, সুটেবল সময়, সেটা নির্ধারিত হবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে গ্যাস সংকটের তীব্রতা আরও বেড়েছে। উৎস থেকে সরবরাহ কমে যাওয়ায় অনেক এলাকায় গ্যাসের চাপ নেমে গেছে সর্বনিম্ন পর্যায়ে, যার সরাসরি প্রভাব পড়েছে সিএনজি স্টেশনগুলোতে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে দুর্ভোগে পড়েছেন চালকরা। কোথাও আবার গ্যাস না থাকায় ঝুলছে বন্ধের সাইনবোর্ড। একই সঙ্গে দিনের বড় একটা সময় গ্যাস পাচ্ছেন না রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারাও। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে এখনও গ্যাসের জন্য হাহাকার। কোথাও দীর্ঘ গাড়ির সারি, কোথাও আবার গ্যাস না থাকায় স্টেশন বন্ধ। এমন চিত্র সারা দেশের। কবে দিতে আর এটা 72 ঘন্টা লাগবে, 24 ঘন্টা লাগবে, এটা শিওর দিতে আর 11:30 বাজে আমরা পাম্পে আছি, পুরোটা দিন গেছে গা, পুরোটা রাজ্য গেছে গা, এখনো আছি, এখনো গ্যাস পাইনি। সরকার যদি আমাদেরকে আগে থেকে ঘোষণা দিত তাহলে আমরা আর গ্যাসের জন্য আসতাম না। চালকদের অভিযোগ, এক স্টেশন থেকে আরেক স্টেশনে ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ফলে দিনের বড় একটা সময় কেটে যাচ্ছে শুধু গ্যাসের অপেক্ষায়। স্টেশন সংশ্লিষ্টরাও বলছেন, পাইপলাইনে চাপ কম থাকায় স্বাভাবিকভাবে মেশিন চালানো যাচ্ছে না। কখন আমরা নিশ্চয়তা নাই, ঠিক আছে, এখন আমরা সিরিয়ালে বসে রয়েছি। আমাদের টাইমে সিরিয়াল বসছি ভাই, এখন পর্যন্ত গ্যাস শুরুতে পারে নাই। ছেলে মেয়ে নিয়ে বউ বাচ্চা নিয়ে কি যাবো, গাড়ি নিয়ে এখন ব্যাক করে বাসা চলে যেতে হবে গ্যাস না পাওয়া। সিএনজি না পেয়ে বাধ্য হয়ে বাড়তি দামে বিকল্প জ্বালানি নিচ্ছেন অনেক চালক। এতে একদিকে যেমন বাড়ছে পরিবহন খরচ, অন্যদিকে কমছে আয়। ওটা 43 টাকা পাইতে আমার এটা 145 টাকা, খরচ অবশ্যই বেড়ে গেছে। দুটোই নি, সিএনজিও নেই, এটাও নেই, কিন্তু এখন তো ওটা সিএনজি নাই, এখন শুধু এটার উপরে চলছে। যদি সকালে সিরিয়াল দেওয়া যায়, রাতে 10টা, 11টা, 12টা, 2টা, 3টা বাজে, ঠিক ঠিকানা নাই কখন গ্যাস পাওয়া যায়। অনেক সময় দেখা গেছে যে আপনার গ্যাস পাম্প বন্ধ থাকে, এই কারণে তেল নিতেছি। শুধু সিএনজি স্টেশন নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। রাজধানীর বিভিন্ন এলাকায় দিনের বেশিরভাগ সময় গ্যাসের চাপ থাকছে না, কোথাও আবার একেবারেই জ্বলছে না চুলা। রান্নাবান্না করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। তীব্র গরমে ভোগান্তি আরও বেড়েছে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিং বেশি। স্থানীয়রা বলছেন, কোথাও কোথাও দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকছে না, রেহাই নেই রাতেও। বিদ্যুৎ বিভ্রাটে বিরূপ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যেও। কলকারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন, কোল্ড স্টোরেজে নষ্ট হচ্ছে সংরক্ষণ করা আলু। মানুষ তো বাঁচবেই না, কোনো মিল কারখানা, কোনো অফিস চলবে এই ধরনের আশা করা যায় না। হ্যাঁ, দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে মানে 18 ঘন্টা বিদ্যুৎ থাকে না। সকাল, দুপুর কিংবা রাত থেমে নেই বিদ্যুতের আসা যাওয়া। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শহর সবখানেই মানুষ ভুগছে তীব্র লোডশেডিংয়ে। দিনে 6-7 বার যাচ্ছে, রাতেও ওরকম 5-7 বারই যাচ্ছে। কারেন্ট রাতের বেলা থাকে না, 10 মিনিট 5 মিনিট পর পরই কারেন্ট যায়। কালকে
গতকালকে রাতে 23 বার কারেন্ট গেছে। রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষক নজরুল ইসলাম নিজ 70 বিঘা জমি চাষের জন্য গভীর নলকূপের ব্যবহার করেন, তবে বিদ্যুৎ বিভ্রাটের কারণে পড়েছেন চরম বিপাকে। বরেন্দ্র অঞ্চলে এমন পরিস্থিতির মধ্যে কিভাবে ফসল ফলাবেন তা নিয়ে দুশ্চিন্তা কমছে না নজরুলের মতো চাষিদের। 1 ঘন্টা যদি বিদ্যুৎ থাকে দেখা যাচ্ছে 2-3 ঘন্টা নাই, সারাদিনে হয়তো বা 3 ঘন্টা থাকে, তো 3 ঘন্টাতে দেখা যাচ্ছে যে খুব হলে 1 বিঘে জমি পাকানি যায়। পানি সেচের খুবই সমস্যা বিদ্যুৎ না থাকার কারণে, জমি তো ফাটা ফাটা ভাব। বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে উত্তরের বিভিন্ন ক্ষেত খামারেও। নওগাঁর চাষিরা বলছেন লোডশেডিংয়ের কারণে চলছে না পাম্প, এতে আউশের ক্ষেতে দেয়া যাচ্ছে না সম্পূরক সেচ। এভাবে চলতে থাকলে ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষকরা। বাড়িতে মনে করে সমস্যা, গরম, তারপরে ধানের আবাদ করা যায় না, পানি যে সময় পাওয়া সেই সময় পানি যায় না বিদ্যুতের জন্য। থাকছে না বিদ্যুৎ, থাকছে না 1 ঘন্টা থাকছে, 2 ঘন্টা না, 2.5 ঘন্টা নেই, 3 ঘন্টা নেই, অর্ধেক গাতি নেই, এই হলো সমস্যা। কোল্ড স্টোরেজের অবস্থাও একই রকম। দিনে রাতে কয়েকবার বিদ্যুৎ যাওয়া আসার কারণে নষ্ট হচ্ছে সংরক্ষণ করা আলু। গ্রামের পাশাপাশি লোডশেডিংয়ের কবলে শহরাঞ্চল। বাসাবাড়ি, দোকানপাট, কোথাও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ মিলছে না। তীব্র গরমে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। গ্রাহকরা বলছেন কোথাও কোথাও দিনের অর্ধেকের বেশি সময়ও থাকছে না বিদ্যুৎ। রাতে তো ঘুমাইতেই পারি না। দ্বিতীয় কথা, ছেলেমেয়ের পড়ালেখার ক্ষতি হচ্ছে, কারেন্টে এত ডিস্টার্ব দিচ্ছে। 10 মিনিট বিদ্যুৎ থাকে, আধা ঘন্টা বিদ্যুৎ থাকে না, এবং রাতে বেলা মানুষ ঘুমাইতে পারে না। যাচ্ছে আসতেছে, লাইনের কোনো নাই, বিদ্যুতের কোনো ডিসিপ্লিন নাই। কয়েকদিনের লোডশেডিংয়ে দেশের বিভিন্ন স্থানে কলকারখানার উৎপাদনও চরমভাবে ব্যাহত হচ্ছে। এসব বিষয়ে পল্লী বিদ্যুতের স্থানীয় কর্মকর্তারা ক্যামেরায় কথা বলতে রাজি নন। গোপালগঞ্জের ওজোপাটিকো কর্মকর্তা জানান, চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ পাওয়ায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। আমাদের 15 মেগাওয়াট হচ্ছে, 15 মেগাওয়াট হলো চাহিদা, 10 মেগাওয়াট দিচ্ছে। আবার গরম হলে দুপুরের দিকে আসতে পারবে। পরীক্ষা চলে তো, ওই অনার্স পরীক্ষা চলে, ওই জায়গার মধ্যে টাউন থেকে বন্ধ করা যায়। অন্য জায়গায় পরে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। জ্বালানি বিদ্যুৎ সংকটের তড়িৎ কোনো সমাধান সরকারের হাতে নেই। কয়েকটি এলএনজি অবকাঠামো তৈরি ও গ্যাস কূপ খনন হলে দীর্ঘমেয়াদী সমাধান আসবে, তার আগে সরকারকে মোরাল সাপোর্ট দিতে হবে, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জানান, খুলনা বিভাগে নতুন 3টি ভাসমান টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে একটির অর্ডারও দেওয়া হয়েছে। মন্ত্রীর অভিযোগ, অবৈধ ব্যাটারি চালিত রিকশা চার্জের কারণে রাতেও বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। গেল 21 জুলাই থেকে গ্যাস নিয়ে বেজায় বিপদে বাংলাদেশ। মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগলে বন্ধ হয়ে যায় 45 কোটি ঘনফুট সরবরাহ। এরপর এটি মেরামতে নানা উদ্যোগ নেওয়া হলেও এখনও সমাধান হয়নি। ফলে জ্বালানি সংকটে অচল হয়ে পড়ে একাধিক বিদ্যুৎ কেন্দ্র, শুরু হয় টানা লোডশেডিং। বিদ্যুৎ বিভাগের পরিসংখ্যান বলছে, গতকাল সারা দেশে বিদ্যুতের ঘাটতি ছিল 3000 মেগাওয়াটের বেশি। বৃহস্পতিবার জ্বালানি নিয়ে রাজধানীতে সিপিডির সেমিনারে উঠে আসে সংকটের প্রসঙ্গ। গবেষকরা বলেন, স্পট মার্কেট থেকে এলএনজি কিনে বিপদ বাড়ছে, ভর্তুকি বেড়ে দাঁড়িয়েছে 16,500 কোটি টাকায়, যার লক্ষ্যের প্রায় 3 গুণ। 2031 সালের মধ্যে নতুন কোনো কূপ আবিষ্কার না হলে ফুরিয়ে যেতে পারে গ্যাসের মজুদ। আর্থিক সীমাবদ্ধতা আছে, কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতাও আছে। এমনকি দেখেন যে আমাদের যে এই বিদ্যুৎ এবং জ্বালানি বিষয়ক যে পরিকল্পনাটা করা হয়, স্ট্র্যাটেজিটা, সেটার জন্য কিন্তু আমাদের বিদেশি কনসালটেন্ট রাখতে, বিদেশি প্রতিষ্ঠানকে, তো এই সক্ষমতাটাও আমরা গড়ে তুলতে পারিনি এত বছরে। এ সময় জ্বালানি ব্যবস্থাপনা ও নীতি নিয়ে সরকারের সমালোচনা করেন বক্তারা। ব্যবসায়ীরা বলেন, জ্বালানি সংকট নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের জবাব দিতে হচ্ছে। ইন্ডিয়া মিডিয়াতেও কিন্তু ফলাও আকারে বলা হচ্ছে যে বাংলাদেশের সিভিয়ার ক্রাইসিস এনার্জি, এবং এই এনার্জি ক্রাইসিসের জন্য বাংলাদেশ থেকে বাংলাদেশের যে শক্তি, যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এই অর্ডারগুলি এখন শিফট করছে ইন্ডিয়াতে, ভিয়েতনামে। এই যে মেসেজগুলি যে যায়, এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট ক্ষতি। সাউথ কোরিয়া যদি 1000 per কিলো per person per capita করতে পারে, বাংলাদেশ এখানে ক্লিন কোল, আমি বারে বারে বলছি ক্লিন কোল, এখানে এক্সট্রাকশনের একটা প্রশ্ন আছে, ওপেন পিট ভার্সেস ক্লোজ পিট, সেটা নিয়ে আলাপ হতে পারে। আপনি প্রাইভেট সেক্টরকে কোল ব্যবহার করার অনুমোদন দেন, এবং এটা আমরা চাই, এটা আমাদের দিতে হবে। ওয়েস্টফুল জিনিস হচ্ছে এই ডোমেস্টিক সেক্টরে আমরা যে গ্যাসটা দিচ্ছি, 11% গ্যাস ওখানে যায়, এবং ওদের ইনসাইডার আমাকে বলেছে এটা 5-6%-এর বেশি। কিছু সাকিব খান বলে গেল না 8 থেকে 9%, ইট ইজ মাচ মোর দ্যান দ্যাট।
এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিদ্যুৎ মন্ত্রী জানান 2029 সালের মধ্যে নতুন 3টি ভাসমান এলএনজি টার্মিনাল তৈরি করা হবে, আর সেসব আসবে যুক্তরাষ্ট্র থেকে, তৈরি হতে পারে মংলা, হিরন পয়েন্ট ও পায়রাতে। তবে আপাতত সবাইকে ধৈর্য ধরতে হবে। উইদাউট এফএসআরও আমার যে গ্যাস আছে সেটা নামাতে পারবো না। এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআরতে, এটা করা ছাড়া আমার কিছু নাই। আর কিছু ম্যানেজমেন্ট করা আর কি, যাতে কম লোডশেডিং হয়, যাতে আমি ইন্ডাস্ট্রিকে গ্যাসটা দিতে পারি, এই ম্যানেজমেন্টটা করা। এছাড়া আপনারই বলেন আমার হাতে আর কি থাকতে পারে। মন্ত্রী জানান সরকার এসেই বাপেক্সকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে কেনা হয়েছে 2টি রিগ। সোশ্যাল মিডিয়াতে তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ ও দীর্ঘমেয়াদী ব্যবসা গড়ে তুলতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, রপ্তানি আমদানি সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও সুসংহত করতে চায় নির্বাচিত সরকার। সকালে সচিবালয়ে ইউএস বাংলা বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা দেখা করতে গেলে সব কথা বলেন প্রধানমন্ত্রী। ইউএস চেম্বার অব কমার্সের বিশেষ উইং ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল, যে কাউন্সিলে আছে এক্সিলারেট এনার্জি, মেটলাইফ, উবার, মেটা কিংবা অ্যাপলের মতো বহুজাতিক প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে আসে এই কাউন্সিলের প্রতিনিধি দল। সকাল 9:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেন 25টি প্রতিষ্ঠানের 50 জন প্রতিনিধি। দীর্ঘ 2 ঘণ্টার বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ করতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। যুক্তরাষ্ট্রভিত্তিক বৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর পুঁজি, প্রযুক্তি, দক্ষতা এবং বৈশ্বিক অভিজ্ঞতাকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন সরকার প্রধান। বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান, তরুণ কর্মঠ শ্রমশক্তি, সরকারের ব্যবসা বান্ধব বাজেট এবং উদার অর্থনৈতিক ও রাজস্ব নীতির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার কথা তুলে ধরেন তারেক রহমান। জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি, ডিজিটাল সেবা, অর্থায়ন, কৃষি, স্বাস্থ্যসেবা, উৎপাদন এবং লজিস্টিক খাতে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী দলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এখানে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানো যায়, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা যায়, অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও স্থিতিশীল এবং আরও দীর্ঘায়িত করা যায়, কিভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কিভাবে ভূমিকা রাখা যায়, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। American companies are very privileged to be the top investors from a foreign country in Bangladesh. It pleases us no end to have had a wonderful set of meetings with the government of Bangladesh. We have heard the Prime Minister very clearly about his vision for the future of this great country. প্রধানমন্ত্রী জানান, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার, বিধিবিধান সহজ করা, কর ও ভ্যাট প্রশাসনের উন্নতি, মুনাফা দেশে বিদেশে স্থানান্তরের প্রক্রিয়া সহজ করছে সরকার। We believe that the private sector can be an important catalyst, bringing in investment and technology and know-how to advance the prosperity and happiness of the Bangladeshi people, that we received a very, very positive message from the government about social upliftment, about social welfare, about employment. দুপুরের পর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড এবং ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডে বিজয়ী বাংলাদেশের শিক্ষার্থীরা। তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এনআইডি সংশোধন সহজ করতে এবার নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। একদিকে জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ, নিজ ও পিতামাতার নামে সংশোধন প্রক্রিয়া সহজ করা হয়েছে, আবার অনিয়ম ঠেকাতে বন্ধ করা হয়েছে বারবার এসব সংশোধনের সুযোগ। আবার সংশোধনের ক্ষেত্রে বারংবার ঢাকায় আসার ভোগান্তিও দূর হবে নতুন প্রক্রিয়ায়। এনআইডি সংশোধনের নাম শুনলেই গায়ে জ্বর আসার উপক্রম হয় অনেকের। চরম ভোগান্তি, অনিয়ম আর দিনের পর দিন নির্বাচন কমিশন অফিসে দৌড়াদৌড়ি। জটিল এই প্রক্রিয়ার কারণে এখন পর্যন্ত সংশোধনের আবেদন জমা পড়েছে প্রায় 1.5 লাখ। তবে এই ভোগান্তি লাঘবে নতুন নিয়ম এনেছে ইসি। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন। এখন থেকে অনলাইনে যাচাই করা যায় এমন জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদ থাকলে তা নিষ্পত্তি করা যাবে মাঠ পর্যায় থেকেই, অর্থাৎ নিজ জেলা ও উপজেলা নির্বাচন অফিস থেকেই এনআইডি সংশোধন করতে পারবেন যে কেউ। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী কেউ সংশোধন করতে চাইলে নিষ্পত্তি করতে হবে আগের নিয়মে।
এদিকে সহজীকরণ এই প্রক্রিয়ায় অনিয়ম ঠেকাতে বেশ কিছু বিধিনিষেধও আরোপ করা হয়েছে। কমিশন বলছে, বয়স, নিজের নাম ও পিতামাতার নাম কেবল একবার সংশোধন বা পরিবর্তন করা যাবে। তাই আবেদন করার সময় দলিলাদি ভালোভাবে যাচাই করে নিতে হবে। কমিশন বলছে, কাজের গতি বাড়াতে প্রতি মাসে কর্মকর্তাদেরকে টার্গেট দেয়া হচ্ছে। অর্থাৎ প্রত্যেক মাসে কর্মকর্তারা অন্তত 3টি করে আবেদন নিষ্পত্তি করে তা জমা দেবেন নির্বাচন কমিশনে। এতে করে এই যে বিশাল জট, সেটি কমানো সম্ভব হবে। তবে নতুন এই প্রক্রিয়া কতটা ফলপ্রসূ হয় সেটি এখন দেখার বিষয়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জামিন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও ভোগান্তি কমাতে দেশের আরও 12 জেলায় চালু হলো ই-বেইল বন্ড ব্যবস্থা। এর মধ্য দিয়ে 28 জেলায় বিস্তৃত হলো সরকারের ডিজিটাল জামিন কার্যক্রম। সকালে সচিবালয় থেকে ভার্চুয়ালি নতুন এই 12 জেলার কার্যক্রম উদ্বোধন করবেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আইন মন্ত্রণালয় জানায়, প্রচলিত পদ্ধতিতে জামিননামা সম্পন্ন করতে আদালত থেকে কারাগার পর্যন্ত 12টি ম্যানুয়াল ধাপ পার হতে হতো। ই-বেইল বন্ডে পুরো প্রক্রিয়া এখন মাত্র 2 ধাপে সম্পন্ন করা যাচ্ছে। ফলে জামিন প্রক্রিয়া হবে আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত। পাশাপাশি বিচারপ্রার্থী, আইনজীবী ও কারা কর্তৃপক্ষের সময় ও অর্থ সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। মামলার জট কমাতে দ্রুত নিষ্পত্তির পাশাপাশি মিডিয়েশনেও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে আইন মন্ত্রণালয়। ভালো নিষ্পত্তির হার অর্জনকারী জেলাগুলোকে উৎসাহিত করতে পুরস্কারের পরিকল্পনাও রয়েছে। নিজেদের স্বার্থ হাসিল করতে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার পল্লবীতে আরাফাত রহমান কোকোর 57তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে এই কথা বলেন তিনি। অভিযোগ করেন, ভারত নিজের আগ্রাসী আকাঙ্ক্ষা বাস্তবায়নেই হাসিনাকে আপন মনে করে আশ্রয় দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতার মোহে পুলিশ ও র্যাবকে নিজের মতো ব্যবহার করে জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিলেন বলে মন্তব্য করেন তিনি। এ সময় শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যকে মামার বাড়ির আবদার বলে আখ্যা দিয়ে রিজভী বলেন, বিগত সরকারের গুম খুনের বিচার সুনিশ্চিত করতে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের ক্রিকেটের এখন যে অবস্থা তার পেছনে আরাফাত রহমান কোকোর অবদান রয়েছে। দেশের 6 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 12 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। নেত্রকোনায় ট্রাক পিকআপ সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। বিকেলে শ্যামগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ময়মনসিংহগামী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা সার বোঝাই ট্রাকের। এতে ঘটনাস্থলে প্রাণ হারান 4 জন। দুর্ঘটনার পর সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। এছাড়া রূপগঞ্জ, রাজবাড়ী, নড়াইল, গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় 4 জনের প্রাণহানি হয়েছে। কক্সবাজারের চকরিয়াতে যাত্রীবাহী লেগুনায় বাসের ধাক্কায় 4 জন নিহত হয়েছেন। সকাল 6:30টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া খুঁটাখালী নয়পাড়া এলাকায় দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, ঈদগাঁও থেকে চকরিয়া যাওয়ার পথে একটি লেগুনাকে ধাক্কা দেয় কক্সবাজারগামী একটি বাস। এতে দুমড়ে মুচড়ে যায় লেগুনাটি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় শাহেদ, রফিক, জিয়াবুল ও জসিম নামের 4 জনের। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের একটি শাখার ভল্ট থেকে 4,38,00,000 টাকার বেশি আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘটনায় ভল্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও তার ব্যবসায়িক অংশীদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। দায়িত্বে অবহেলার দায়ে সাময়িক বরখাস্ত হয়েছেন অপর 2 কর্মকর্তা। নগরীর লালদিঘি পাড়ে জেলা পরিষদ ভবনের 2য় তলায় অগ্রণী ব্যাংকের কর্পোরেট শাখা। গেল 9 আগস্ট নিয়মিত ব্যাংকিং কার্যক্রম ও লেনদেন শেষে নগদ অর্থ এবং ভল্টে সংরক্ষিত নগদ অর্থের হিসাব মেলানোর সময় ধরা পড়ে 4,38,00,000 টাকার গরমিল। ঘটনা জানাজানির পর ক্যাশ ও ভল্টের দায়িত্বে থাকা কামরুল হোসেন ও তার ব্যবসায়িক অংশীদার জাফরুল্লাহ তানবীরের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন শাখার জিএম। এজাহারে উল্লেখ করা হয়, গেল বছরের 1 জুন থেকে চলতি বছরের 9 আগস্ট সময়ে ভল্ট থেকে ব্যাংক কর্মকর্তা কামরুল ও তার সহযোগীর মাধ্যমে টাকা সরিয়েছে। এসব টাকা বিনিয়োগ করা হয় হাটহাজারীর উত্তর বরিশচর এলাকায় ইশরাত এগ্রো নামের একটি গরুর খামারে। টাকা সরানো বুঝতে না দিতে 1,000 টাকার বড় বান্ডিলের ভেতর 100 টাকার নোট ঢুকিয়ে রাখা হতো। ব্যাংক হচ্ছে যে মানুষ এখানে টাকা জমা রাখে একটা বিশ্বাসের রাস্তা, ঠিক আছে।
এখন আপনি যদি রক্ষক হয়ে যদি বক্ষক হয়ে যান সেটা তো আর কিছু করার নাই। এবং আমাদের অডিট চলতেছে, অডিটে মানে যে রিপোর্ট প্রতিবেদন দেওয়ার পরে তারপরে মানে বিষয়টা আরও বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। ব্যাংকটিতে গিয়ে দেখা যায় কর্মকর্তারা কেউ অফিস করছেন না, চলছে অভ্যন্তরীণ অডিট। অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সাধারণ গ্রাহকরা। পাবলিক ব্যাংক এগুলো এই ধরনের চুরি ডাকাতি আমরা দেখি নাই। চুরি ডাকাতি রাহাজানি এগুলো সারা দেশ আর কিছু নেই। সে স্বীকারও করছে, স্বীকার করার পরে তাকে ইনস্ট্যান্ট শাস্তিতে নিয়ে যাওয়া উচিত। এখানে তাকে আবার মনে করেন আপনার কোর্টে চালান দিয়ে এটা বিচারাধীন থাকবে দীর্ঘ সময়। মামলার পর ভল্টের দায়িত্বপ্রাপ্ত কামরুল এবং তার সহযোগী জাফরুল্লাহ তানবীরকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ ও তথ্যের রেকর্ড সহ 64 জিবির একটি পেনড্রাইভ জব্দ করে পুলিশ। বাদীর যে বক্তব্য তার সাথে আমরা কিছু অনেক প্রাসঙ্গিক এবং সত্যতা কিছু পাই। ওই প্রেক্ষিতে আমরা এই দুজনকেই বিজ্ঞ আদালতে সুপর্দ করি। বিজ্ঞ আদালতে তারা দুজনেই দোষীদের প্রতি জবানবন্দি দিয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ একটা সমসাপেক্ষ ব্যাপার এবং বাকিগুলো প্রত্যেকটা ব্যক্তিকে আমাদের জিজ্ঞাসাবাদ করতে হবে। এগুলো আমাদের প্রক্রিয়াধীন চলছে। গেল 1 বছর ধরে এত টাকা সরানোর পরও প্রতিদিনের ক্যাশ ও ভল্টের হিসাব মেলানো কর্মকর্তা এবং ব্যবস্থাপকের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয় ভল্টের কি হোল্ডার সহকারী মহাব্যবস্থাপক শিউলি চৌধুরী ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার হাবিবুল কিবরিয়াকে। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশের সব সরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় আছে শত শত কোটি টাকার যন্ত্রপাতি, অথচ ব্যবহার হয় মাত্র 5 ঘন্টা, 19 ঘন্টায় থাকে অব্যবহৃত। দুপুরের পর বন্ধ হয়ে যায় ল্যাব, রোগীদের ছুটতে হয় প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে। বিশেষজ্ঞরা বলছেন বিকেলেও সরকারি হাসপাতালে ল্যাব চালু থাকলে চিকিৎসা ব্যয় ও ভোগান্তি কমত লাখ লাখ রোগীর। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এই বিষয়ে কাজ করছে সরকার। সহকর্মী হাসান মিসবার রিপোর্ট। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমার পেছনে জরুরি বিভাগ। এখন বিকেল 5:30 বাজে। দুপুর 2টা থেকে 5:30টার মধ্যে প্রায় 100 রোগী জরুরি বিভাগে এসেছেন। চিকিৎসক তাদেরকে সেবা দিচ্ছেন। আর জরুরি যে পরীক্ষা নিরীক্ষাগুলো লাগছে সেই পরীক্ষা নিরীক্ষা কিন্তু বাইরে করাতে হচ্ছে, কারণ এখানে যে প্যাথোলজি আছে সেটি দুপুর 1টার পরে বন্ধ হয়ে যায়। এই হাসপাতালের মতোই সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকেলে স্বাস্থ্য সেবার চিত্র একই। আসলে মনে করে এরা বলে দেয় অমুক ক্লিনিকে যাবো, অমুক গাড়িতে যাবা, গেলে ওতে ভালো হবে আর ডিসকাউন্ট পাওয়া, কিন্তু সেখানে গেলে দাম বেশি। পরীক্ষা নিরীক্ষার জায়গাটা যদি এখানে হয় তাহলে গরিব মানুষের জন্য অনেক সচল হবে আর কি। বাড়িতে টেস্ট করে নিয়ে রিপোর্ট দিলে এবারে ডাক্তার প্রেসক্রিপশন করিয়ে ওষুধ দিলে ওষুধ খাওয়া গেছে। টেকটার জন্য যে শেফা ডায়াগনস্টিক ওখানে দিল রাত 9টার পরে। ওখানে গিয়েছিলাম, আধা ঘন্টা পরে রিপোর্ট নিয়ে আসলাম, তারপরে ডক্টর দেখলো। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, হুইল চেয়ারে বাইরে নেওয়া হচ্ছে হৃদরোগে আক্রান্ত মাহফুজুল হককে। তাকে ইকো করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। হয় এখানে হয় ইকো টেস্ট করার জন্য, কিন্তু আমরা বাইরে পাঠাইছি। বিকেলে এই হাসপাতালের প্রবেশ মুখে দাঁড়ালে দেখা যায় রোগীরা ছুটছেন বাইরের ডায়াগনস্টিক সেন্টারে। কেউ পায়ে হেঁটে, কাউকে নেওয়া হচ্ছে হুইল চেয়ারে, আর খুব গুরুতর রোগীদের নেওয়া হয় স্ট্রেচারে করে। তেমনি একজন 75 বছরের আবেদা বেগম। সব টেস্ট এই হসপিটাল থাকে না, এবং যেগুলি এখানে থাকে সেগুলি এখানে হয়, যেগুলি এখানে থাকে না সেগুলি বাইরেতে করা হয়। এখানে এই রুগীটা আমি নিয়ে গেলাম পপুলারে, আবার ওখান থেকে নিয়ে আসলাম, শিফটিং করতে আনন্দ কষ্ট না। সারা দেশের সরকারি হাসপাতালে দুপুর 1টার পর টাকা জমা নেওয়া বন্ধ হয়ে যায়। এরপর পরীক্ষা নিরীক্ষার জন্য চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। সেই সুযোগে পকেট ভরে দালাল আর প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের। অবশ্য কিছু হাসপাতালে শুধু ভর্তি রোগীরা বিকেলেও কিছু পরীক্ষার সুযোগ পান। তো এটা 23 থেকে আমাদের সিরিয়াল ধরতে বলেছে ভর্তি রোগীদের জন্য। যখন সিরিয়াল ধরে আমরা টিউবের জন্য গেছি, তখন টিউবের জন্য সিরিয়াল ওরা বন্ধ করে দিয়েছে, টিউব এখন দিবে না। 2টা বাজে দাঁড়াইছি, 5টা 5:30 পরে পাইছি, পরে রিপোর্টগুলো দিছে। ওইখানে গেছি, ওইখানে বলে যে এখন টিউব নাই, এখন বন্ধ। অনেক কষ্ট নিয়ে যাইতেছে, এই জায়গায় হয় না বলে না, এরা ওই জায়গায় বেশি করে থেকে আসছে। 500 এইগুলি এইখানে, আর এর উপর 500 টাকা, 1000 টাকা, 2-3 হাজার টাকা বেশি, বেশি টেস্ট হলে ওই বাইরে।
সরকারিভাবে রোগ নির্ণয়ের সবচেয়ে বড় প্রতিষ্ঠান রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন। সকালে পা ফেলার জায়গা না থাকলেও দুপুরের পর একেবারে ভিন্ন চিত্র। বিকেলেও ল্যাব চালুর বিষয়ে সিদ্ধান্ত হলেও এখনও তা বাস্তবায়ন করা যায়নি। সব প্রতিষ্ঠানে একই চ্যালেঞ্জ, জনবল সংকট। বিকেলের শিফট অবশ্যই চালু করা উচিত, তাতে করে যে বাইরে যে ব্যবসায়িক যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যে বাণিজ্যকরণ হয়েছে সেটা অনেকখানি কিন্তু রহিত হবে। ইনস্টিটিউশনগুলিতে চাকরি করে তাদেরকে যদি আমরা ইনসেন্টিভের আওতায় আনি, বিকেলবেলা তোমার থাকতে হবে এবং বিকেলবেলা যে ইনকাম হবে তার 1% তুমি পাবা। দেশে সরকারি স্বাস্থ্য অবকাঠামো 16,000, এর মধ্যে হাসপাতাল 600-র বেশি। আছে রোগ নির্ণয়ের ব্যবস্থা। এসব প্রতিষ্ঠানে সকাল 8:30টার পর থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা নিরীক্ষার সুযোগ পান রোগীরা। এরপর তালাবদ্ধ থাকে শত শত কোটি টাকার যন্ত্রপাতি। প্যাথোলজিটা 2 শিফটে করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। জনবল তো নাই, জনবল নিতে হবে। দেখেন, স্বাস্থ্য খাতকে পরিপূর্ণ উন্নত করতে হলে আরও টাইম দিতে হবে। জনবল নেওয়া একটা বিশাল ব্যাপার, অনেক ধাপ পেরোতে হয়, কিন্তু আমরা হাত দিয়েছি এগুলো সবই আমরা করতেছি। দেশের সকল প্রাইভেট প্রতিষ্ঠানে 24 ঘন্টায় টেস্ট করা যায়, পিছিয়ে শুধু সরকারি হাসপাতালগুলো। ঘড়ির কাঁটা এখন সন্ধ্যা 7টা। এই সময়ে সাধারণত সরকারি হাসপাতালের পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি সচল থাকে না, কিন্তু ব্যতিক্রম দেখতে পেয়েছি আমরা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে এসে। এখানকার রেডিওথেরাপি বিভাগ এখনও সচল, সেবা পাচ্ছেন রোগীরা। তার মানে চাইলেই যে কোনো সরকারি হাসপাতালে সকালের শিফটের পাশাপাশি রাত কিংবা বিকেলের শিফটের রোগীদের সেবা দেওয়া সম্ভব। তারই একটি অনন্য উদাহরণ হচ্ছে এই জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। আর এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।